তো হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিংটা শিখব। এর আগের দিন সিম্পল সেন্টেন্সের জয়নিংটা আমি করিয়েছিলাম, ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আজকে কি করব, আজকে যে জয়নিং এর নেক্সট পার্টটা সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং এর ব্যাপারে আজকে পুরোপুরি শিখব। তো প্রথমে আছে হোয়াট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। একটা কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? A complex sentence is made up of one main clause and one or more subordinate clause. একটা কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি বোঝায়? যেখানে একটা মেন ক্লজ থাকবে, মানে এমন একটা ক্লজ যেটা নিজে নিজে উচ্চারণ হতে পারবে এবং তার সঙ্গে একটা অথবা দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। মানে এই ক্লজগুলো কি করবে? মেন ক্লজের উপর নির্ভর করবে। দ্য সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডস অন দ্য মেন ক্লজ ফর ইটস মিনিং। যেটা বললাম যে সাবঅর্ডিনেট যে ক্লজগুলো থাকবে ওগুলো মেন ক্লজের উপরে নির্ভরশীল হবে। মেন ক্লজ ছাড়া সাবঅর্ডিনেট ক্লজগুলো একাই উচ্চারিত হতে পারবে না। যেমন এখানে উদাহরণ আছে, এক্সাম্পলে আছে। এই উদাহরণে কি আছে? আই নো, আমি জানি, দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ। এই যে এটা আছে যে সে হয় সৎ, এটা ডিপেন্ডেন্ট, মানে এটা নির্ভর করছে কিসের উপর? আই নো, আমি জানার উপরে। তো এটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এর পরের বাক্যটা দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। পরে আছে জয়নিং সেন্টেন্সেস টু ফর্ম কমপ্লেক্স সেন্টেন্স। We can join two simple sentences into one complex sentences using subordinate conjunction. আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত করতে পারি কিছু কনজাংশন ব্যবহার করে। যেমন কি হতে? বিকজ হতে পারে, সিন্স হতে পারে, হোয়েন, অলদো, ইফ, দ্যাট, হুইচ, হুইচ, তারপর হুজ, অ্যাজ, ইটিসি ইত্যাদিগুলো দিয়ে আমরা যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি। তারপরের পয়েন্টটা এখানে আছে যে টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লজেস। সাবঅর্ডিনেট ক্লজ মানে কোনগুলা? যে ক্লজগুলা অন্যের উপর নির্ভর করে। ডিপেন্ডেন্ট যারা অন্যের উপর নির্ভরশীল তাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ যে আছে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে নাউন ক্লজ, নাউন ক্লজে ভাগ করা হয়ে থাকে একটা। দ্বিতীয় নাম্বার যে 2 নম্বর যেটা আছে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যে অ্যাডজেক্টিভ ক্লজে বিভক্ত করা হয়ে থাকে। এবং তৃতীয় যে নাম্বারটি ওটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো এখন এই তিনটি যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, অ্যাডভার্ব ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ, এই তিনটার ব্যাপারে ধীরে ধীরে ডিটেলসে এখন শিখব। তো সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ কি? অ্যাক্টস অ্যাজ এ নাউন, অবজেক্ট অথবা সাবজেক্ট। নাউন ক্লজ মানে হচ্ছে যে এটি নাউনের মতো কাজ করবে, হয় সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, পিছনে থাকতে পারে, অথবা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, সামনে থাকতে পারে। ডেফিনেশন কি বলছে? সংজ্ঞাটা এর কাকে বলে? যে এ নাউন ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস এজ এ নাউন ইন সেন্টেন্সেস। বলছে নাউন ক্লজ হলো একটা শব্দের সমষ্টি যেটা নাউন হিসেবে কাজ করে বাক্যের মধ্যে। ইট ক্যান বি সাবজেক্ট, অবজেক্ট অর কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। মানে এটা বাক্যের মধ্যে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, অথবা কমপ্লিমেন্ট মানে অ্যাডজেক্টিভ এর মতো হতে পারে। ইট ইউজুয়ালি বিগিনস উইথ দ্য ওয়ার্ডস। এই যে নাউন ক্লজগুলো হয় এবং কোনগুলো দিয়ে হতে পারে? যেমন দ্যাট, হোয়াট, হু, হুম, হুইচ, হোয়েদার, ইফ, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, ইটিসি ইত্যাদিতে এগুলা শুরু হতে পারে। যেমন উদাহরণে এক্সাম্পলে সেন্টেন্স এখানে এক্সাম্পল আছে 1 নম্বরটা, যে আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আমি জানি যে সে হয় একটা সৎ। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট এটাকে নাউন ক্লজ বলা হয়। কেন? কারণ এটা পুরোটাই একটাই মনে হচ্ছে যে আই নো। এখানে বাক্যটাতে বলছে আই নো, আমি জানি। যদি আমি শুধু এখানে ইট দিয়ে দিতাম, আই ইট, তাও কিন্তু বাক্যটা ঠিক হতো। তো আই নো ইট তাও হবে। অথবা আমি যদি বলি আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে হয় সৎ, এটা পুরোটাই একটা নাউনের মতোই মনে হচ্ছে, তাই এটাকে নাউন ক্লজ বলা হয়ে থাকে। তারপর পরেরটা হচ্ছে হোয়াট হি সেড ইজ ট্রু। মানে হোয়াট হি সেড, এই যে হোয়াট হি সেড এটা পুরো একটা নাউনের মতো মনে হচ্ছে। হোয়াট হি সেড যে সে যা বলেছিল, ইজ ট্রু ওটা হয় সত্য। এখানে যদি বলি আমি যে ইট ইজ ট্রুথ, এটা হয় সত্য, ইট ইজ ট্রুথ, তাও কিন্তু বাক্যটা হচ্ছে হোয়াট হি সেড এর জায়গায় যদি ইট বসাই, ইট ইজ ট্রু, তাও বাক্যটা হচ্ছে। তো হোয়াট হি সেড, যেখানে হোয়াট হি সেড কথাটা আছে এটা একাই একটা নাউনের মতো ব্যবহার হচ্ছে, যেটাকে চেঞ্জ করে অন্য কিছু করা যেতে পারে, তাও বাক্যটা চলবে। তো এই যে পুরো হোয়াট ইজ সেড কথাটা এটা একটা নাউনের মতো কাজ করাতে এটাকে আমরা নাউন ক্লোজ বলে থাকি। 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা বলছে দ্য ট্রুথ ইজ দ্য ট্রুথ, এটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, তারপর দ্যাট হি নেভার কাম, সে কতক্ষণে আসবে না, এটা পুরোটা একটা অবজেক্টের মতো মনে হচ্ছে, তাই এটাও একটা নাউন ক্লজ। নাও জয়নিং প্র্যাকটিসেস ইউজিং নাউন ক্লজ। এবার নাউন ক্লজের সাহায্যে জয়নিং কি করে করতে পারবো? যেমন 1 নম্বর উদাহরণটা কি বলছে? হি সেড সামথিং, সে কিছু বলেছিল, ইট ওয়াজ ট্রু, এটা হয় সত্য। তাহলে কিভাবে করব? হি সেড, সে বলেছিল, তাহলে হি সেড কথা লিখলাম। সে বলেছিল, এই সামথিংটা লিখবো না, বলেছিল, তারপর দ্যাট একটা আনবো, দ্যাট,
ইট ওয়াজ ট্রু, যে এটা ছিল সত্য। যে দ্যাট হি ওয়াজ ট্রু, এটা পুরোটা একটা নাউনের মতো মনে হচ্ছে। হি সেড, সে বলেছিল কি দ্যাট ইট ওয়াজ ট্রু, যে এটা সত্য। এটা পুরোটাই একটা নাউনের মতো মনে হচ্ছে, তাই নাউন ক্লজের সাহায্যে কমপ্লেক্সে একটা জয়েনিং হয়ে গেল। পরে 2 নাম্বারটা বলছে হি ইজ অনেস্ট, সে ছিল সৎ। আই নো দিস, আমি এটা জানি। তাহলে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে হয় সৎ। এই যে দেখো, যে দ্যাট হি ইজ অনেস্ট, এটা পুরোটাই একটা নাউন মনে হচ্ছে। আই নো, আই নো দ্য ট্রুথ যদি বলতাম তাও বাক্যটা ঠিক হতো। আই নো হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে হয় সৎ, এটা পুরোটাই একটা নাউন বোঝাচ্ছে, তাই এটা নাউন ক্লজ। 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা বলছে সি স সামথিং, সে কিছু দেখেছিল। সি টোল মি অ্যাবাউট ইট, সে আমাকে এর ব্যাপারে বলেছিল। তাহলে সি স সামথিং, সি টোল মি অ্যাবাউট দিস। তাহলে সি টোল মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল? হোয়াট সি হ্যাড সিন, সে যা দেখেছিল। তাহলে এটা একটা অবজেক্ট আছে, এখানে আছে মি কথাটা আছে, এটাও একটা অবজেক্ট আছে। আর পুরোটাই এটা একটা অবজেক্ট হচ্ছে, অবজেক্টটা কি নাউনের মতো মনে হচ্ছে। সি টোল্ড মি দ্য ট্রুথ, এরকম যদি লেখা থাকতো, অথবা সি টোল্ড মি দ্য স্টোরি যদি এরকম লেখা থাকতো, তো তাও বাক্যটা তো ঠিক হতো। অ্যাকচুয়ালি হোয়াট ই সে ইজ হোয়াট সি হ্যাড সিন, সে যা দেখেছিল, এটা পুরোটা একটা নাউনের মতো মনে হচ্ছে, তাই এটা নাউন ক্লজের সাহায্যে দুটাকে আমরা যুক্ত করে দিলাম। পরে 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে ইউ সেড সামথিং, তুমি কিছু বলেছিলে। ইট ইজ ট্রু, এটা হয় সত্য। তাহলে হচ্ছে হোয়াট ইউ সেড, তুমি যা বলেছিলে, এটা পুরোটাই একটা নাউনের মতো মনে হচ্ছে। হোয়াট ইউ সেড, তুমি যা বলেছিলে, ইজ ট্রু, সেটা হয় সত্য। তো যেহেতু এটা পুরোটাই একটা নাউনের মতো মনে হচ্ছে ব্র্যাকেটে, তাই এটা নাউন ক্লজের সাহায্যে এটা যুক্ত হয়ে গেল। পরে 5 নম্বরে হচ্ছে হি লিভস এভরিহোয়ার, হি লিভস সামওয়্যার, সে কোথাও থাকে। আই ডোন্ট নো, আমি জানি না কোথায় থাকে। তাহলে আই ডোন্ট নো, আমি জানি না, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তারপর হচ্ছে হোয়ার হি লিভ, সে কোথায় থাকে, এটা একটা পুরোটাই নাউন অবজেক্ট, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজের সাহায্যে জয়নিং। 6 নাম্বারটা বলছে সি ওয়াজ ক্রাইং, সে কান্না করছিল। উই ওয়ান্ডার দ্য রিজন, আমরা কারণটা জানার চেষ্টা করছিলাম, বা কারণটা ভেবে বা জেনে আমরা অবাক হলাম। তাহলে হুই ওয়ান্ডার্ড, আমরা অবাক হয়ে গেলাম। হোয়াই সি ওয়াজ ক্রাইং, সে কেন কাঁদছিল। এখানে সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে। আর হচ্ছে হোয়াই সি ওয়াজ ক্রাইং, সে কেন কাঁদছিল, এটা হচ্ছে অবজেক্ট আছে, যেটা নাউন একটা, তাই এটা নাউন ক্লজের সাহায্যে জয়নিং। 7 নাম্বারটা কি বলছে? 7 নাম্বারটা বলছে দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট এ টাইম, ট্রেনটা একসময় আসবে। টেল মি, আমাকে বলো কখন আসবে। তাহলে এখানে লিখতে পারো প্লিজ, কথায় আনছে এটা, যদিও এটা দরকার নেই। টেল মি, এটা লিখলাম টেল মি, আমাকে বলো হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, কখন ট্রেনটা আসবে। এটা পুরোটাই একটা নাউন হয়ে গেল, তাই এটা নাউন ক্লজ, নাউন ক্লজের সাথে জয়নিং। 8 নাম্বারটা বলছে হি মে কাম অর মে নট, সে আসতে পারে অথবা নাও পারে। ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে। তাহলে ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে। অন হয় ডিপেন্ডের সঙ্গে সবসময়। ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে। হোয়েদার হি কামস অর নট, হয় সে আসবে কি না, এটা নির্ভর করছে কিসের উপরে? সে আসবে কি না তার উপরে। তাহলে হোয়েদার হি কামস অর নট, এটা পুরোটা একটা নাউন ক্লজের সাহায্যে জয়নিং হয়ে গেল। 9 নাম্বারটা বলছে যে সামওয়ান উইল উইন দ্য ম্যাচ, কেউ ম্যাচটা জিতবে। নোবডি নোজ, কেউ জানে না। তাহলে নোবডি নোজ, কেউ জানে না। হু উইল উইন দ্য ম্যাচ, কে ম্যাচটা জিতবে। তাহলে হু উইল উইন দ্য ম্যাচ, এটা পুরোটাই নাউন, তো ওটা নাউন ক্লজের সাথে জয়নিং হলো। পরে 10 নাম্বারটা বলছে আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছিলাম। দ্য টিচার আক্স, শিক্ষক জিজ্ঞাসা করেছিল। দ্য টিচার আক্স, শিক্ষক জিজ্ঞাসা করেছিল ইফ, আমি, এটা নেরেশনের মতো করেছে, ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছিলাম কিনা। তাহলে ইফ আই ডান মাই হোমওয়ার্ক, এটা পুরোটা একটা নাউন ক্লজ। 11 নাম্বারটা বলছে সি সলভ দ্য প্রবলেম, সে কি হলো? সে তার সমস্যাটা সমাধান করে দিল। নোবডি নোস হাউ, কেউ জানে না যে কিভাবে। তাহলে নোবডি নোস, কেউ জানে না। হাউ সি সলভ দ্য প্রবলেম, কেউ জানে না যে সে তার প্রবলেমটা, যেটা সাবজেক্ট আছে, তারপর হচ্ছে এটা নোসটা ভার্ব আছে। হাউ সি সলভ দ্য প্রবলেম, এটা পুরোটাই একটা অবজেক্ট, নাউন ক্লজ। এবার দ্বিতীয় নাম্বার যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি, ডেফিনেশনটা প্রথমে জেনে নিই। অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ অর অলসো কল রিলেটিভ ক্লজ, এটা আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ডিসক্রাইবস অর মডিফাইস এ নাউন অর প্রনাউন ইন দ্য মেন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ অথবা যে রিলেটিভ ক্লজ আছে, ওটা কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে যে কারো উপর নির্ভর করবে এরকম একটা ক্লজ এটা। দ্যাট ডিসক্রাইবস অর মডিফাইডস এ নাউন অর প্রনাউন, এটা কি করে কোনো নাউনের ব্যাপারে বা কোনো প্রনাউনের ব্যাপারে একটু বর্ণনা দেয়, এবং তাদের ব্যাপারে এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে থাকে। আর এটা সবসময় কি করে? ডিপেন্ডেন্ট হয়ে থাকে, মানে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। একা একাই এটা উচ্চারণ হতে পারবে না, একা একাই সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারবে না। ইট ফাংশন জাস্ট লাইক অ্যান অ্যাডজেক্টিভ, এটা কি যেমন একটা অ্যাডজেক্টিভ কাজ করে, যেমন ছোটবেলায় পড়েছি দোষ গুণ অবস্থা বোঝাবে, ঠিক সেই রকমই।
ইট টেলস আস হুইচ ওয়ান হোয়াট কাইন্ড অর হাউ মেনি, এটা আমাদের বলে দেয় যে কোনটা হতে পারে, কি ধরনের হতে পারে, অথবা কতগুলো হতে পারে। ডিসক্রাইবস এ নাউন অর প্রনাউন ইউজিং হু, হুম, হুইচ, দ্যাট, হুজ। একটা নাউনের প্রনাউনের ব্যাপারে বর্ণনা দেয়, যেমন হচ্ছে হু দিয়ে, হুম দিয়ে, তারপর হচ্ছে হুইচ দিয়ে, হোয়াট দিয়ে, দ্যাট দিয়ে, হুজ দিয়ে ইত্যাদি যে লিঙ্কারগুলো আছে এগুলো দিয়ে একটু এক্সট্রা ইনফরমেশন দেয়। প্রথমটা হচ্ছে দ্য বয়, বালকটা, হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট, যে একটা ব্লু শার্ট পরে আছে, ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। আমি যদি ব্র্যাকেটের ভিতরে এটা যদি আমি নাও লিখি, তাও এটার একটা সম্পূর্ণ মানে প্রকাশ করবে। দ্য বয় ইজ মাই ব্রাদার, বালকটা হয় আমার ভাই, একটা মানে দিচ্ছি কিনা। কিন্তু এই যে হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বালকটার ব্যাপারে কিছু একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, যে ওই যে বালকটা আছে ওই বালকটা কি করছে। বালকটা হচ্ছে একটা ওয়ারিং একটা ব্লু শার্ট, একটা নীল কাপড় পরে আছে। তো বালকটার ব্যাপারে একটা দোষগুণ অবস্থা বলে দিল যে বালকটা কি পরে আছে বা কেমন আছে। তাই এই যে পুরো এই বাক্যটা এটাকে বলা হয়ে থাকে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। পরেরটা 2 নাম্বারটা আছে, 2 নাম্বারটা কি আছে, দ্য ম্যান হু হেল্প মি ইজ মাই আঙ্কেল, মানুষটা যে আমাকে সাহায্য করেছিল, যে আমাকে সাহায্য করেছিল এটা দিয়ে এই মানুষটার সম্পর্কে বর্ণনা দিল, যে ওই মানুষটা হচ্ছে আমার কাকা, কিন্তু মানুষটাকে যে আমাকে সাহায্য করেছিল, এটাকে বলা হয়ে থাকে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে হচ্ছে যে দ্য বুক দ্যাট ইউ গেভ মি, বইটা যেটা তুমি আমাকে দিয়েছিলে, ইজ ইন্টারেস্টিং, ওটা খুবই হয় আগ্রহীজনক। তাহলে দ্য বুক, এই যে দ্য বুক এখান থেকে যদি শুরু করে দ্য বুক ইজ ইন্টারেস্টিং, তাও বাক্যটা হচ্ছে, কিন্তু এই যে এই কথাটা, এই কথার এক্সট্রা আছে, এক্সট্রা এই কথাটা বইয়ের সম্পর্কে বলে দিচ্ছে। তাই এই যে কথাটা আছে দ্যাট ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে, এটা কি হলো, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা দিয়ে বইটার সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দিচ্ছে। তারপর হচ্ছে 4 নম্বর, 4 নম্বর কি আছে, যে আই মেট এ গার্ল, আমি একটা মেয়ের সঙ্গে দেখা করেছিলাম, হুজ ফাদার ইজ এ ডক্টর, যার বাবা হয় একটা ডাক্তার। তো আমি এটুকু একাই উচ্চারণ করতে পারবো, আই মিট এ গার্ল, আমি একটা মেয়ের সঙ্গে দেখা করেছিলাম। কিন্তু এই যে কথাটা আছে হুজ ফাদার ইজ এ ডক্টর, যার বাবা হয় একজন ডাক্তার, এই পুরো বাক্যটা কার ব্যাপারে বললো, এই মেয়েটার ব্যাপারেই বললো, যে ওর বাবা হয় ডাক্তার। তাহলে এটা পুরোটাই একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। এবার জয়নিং, নাও জয়নিং প্র্যাকটিস ইউজিং অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ। এবার অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ এর সাহায্যে আমরা জয়নিংটা শিখবো। তো উদাহরণে প্রথমে কি আছে, আই মিট এ ম্যান, আমি একটা মানুষের সঙ্গে দেখা করেছিলাম, হি ওয়াজ চাইল্ড, হি ওয়াজ ব্লাইন্ড, সে হয় অন্ধ। তাহলে এটা কি করে করতে পারে, আই মিট এ ম্যান, আমি একটা মানুষের সঙ্গে দেখা করেছিলাম, হু ওয়াজ ব্লাইন্ড, যে ছিল অন্ধ, হু দিয়ে। তাহলে যে হু ওয়াজ ব্লাইন্ড, এটা এই যে কথাটা আছে এটা একটা অ্যাডজেক্টিভ মতো কাজ করছে। হু ওয়াজ ব্লাইন্ড এটা কার ব্যাপারে বলে দিল, ওই মানুষটার ব্যাপারে, এই মানুষটার ব্যাপারে। তাই এটা পুরোটাই একটা অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে জয়নিং হয়ে গেল। এবার ভালো করে সবগুলো প্র্যাকটিস করব। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কি বলছে, প্রথমটা আছে দ্য ম্যান ইজ মাই টিচার, মানুষটা হয় আমার শিক্ষক, হি ইজ ওয়ারিং এ হোয়াইট শার্ট, সে একটা কি করছে, সাদা শার্ট পরে আছে। তাহলে দ্য ম্যান মানুষটা, হু ইজ ওয়ারিং এ হোয়াইট শার্ট, যে কি করে একটা সাদা শার্ট পরে আছে, ইজ মাই টিচার, হয় আমার শিক্ষক। এই যে হু ইজ ওয়ারিং এ শার্ট, যে একটা শার্ট পরে আছে, এটা পুরোটাই হচ্ছে অ্যাডজেক্টিভ একটা। কার অ্যাডজেক্টিভ, এই যে মানুষটার, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে আই স এ গার্ল, আমি একটা মেয়েকে দেখেছিলাম, সি ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ, সে কি করছিল, স্টেজের উপর নাচছিল। তাহলে আই স এ গার্ল, আমি একটা মেয়েকে দেখেছিলাম, হু ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ, যে স্টেজের উপর নাচছিল। এটা পুরোটাই কি, পুরোটাই একটা অ্যাডজেক্টিভ, কার, এই যে গার্লটার, মেয়েটার, মেয়েটার ব্যাপারে বলছে যে মেয়েটা কি করছিল। তাই এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং জয়নিংও হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে কমপ্লেক্সের জয়নিং। নাম্বার 3 বলছে দ্য বুক ইজ মাইন, বইটা হয় আমার, ইউ গেভ মি দ্য বুক, তুমি আমাকে বইটা দিয়েছিলে। তাহলে দ্য বুক, ওই বইটা, দ্যাট ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে, ইজ মাইন, সেটা হয় আমার। তাহলে দ্যাট ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে, যেটা বলতে কোনটা, এই যে বইটা। তাই এটা অ্যাডজেক্টিভ, তো এটা অ্যাডজেক্টিভ ক্লজের সাথে জয়েনিং হয়ে গেছে। 4 নাম্বার কি আছে, দিস ইজ দ্য প্লেস, এটা হয় ওই জায়গাটা, আই ওয়াজ বোর্ন হেয়ার, আমি এখানে জন্মগ্রহণ করেছিলাম। তাহলে দিস ইজ দ্য প্লেস, এটা হয় জায়গাটা, হোয়ার আই ওয়াজ বোর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তো এই প্লেসটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিল না, হোয়ার আই ওয়াজ বোর্ন, মানে প্লেসটা, এই যে জায়গাটা আছে, জায়গাটাতে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং পুরো বাক্যটাকে অ্যাডজেক্টিভ ক্লজের সাথে যুক্ত করলাম। 5 নাম্বার বলছে আই রিমেম্বার দ্য ডে, আমি দিনটা আমার মনে পড়ছে, আমার দিনটা মনে পড়ছে, উই ফার্স্ট মিট অন দ্যাট ডে, আমরা প্রথম দিন ওই দিনটাতে দেখা করেছিলাম। তাহলে আই রিমেম্বার দ্য ডে, আমি আর দিনটা মনে পড়ছে। এবার ওই দিনটা কি, দিনটা হোয়েন উই ফার্স্ট মিট, যখন আমরা প্রথমবার দেখেছিলাম। হোয়েন উই ফার্স্ট মিট এটা ইনফরমেশন দিল এই দিনটার ব্যাপারে, তাই এটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটাতে বলছে দ্য বয় ফেল, বালকটা ফেল হয়েছিল, ব্যর্থ হয়েছিল, হিজ ফাদার ইজ এ ডক্টর,
তার বাবা হয় একজন ডাক্তার। তাহলে বালকটি, ওই যে বালকটি, কোন বালকটি? হুজ ফাদার ইজ এ ডক্টর, যার বাবা হয় ডাক্তার। তো এই যে হুজ ফাদার ইজ এ ডক্টর, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ এই বালকটার, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজের জয়নিং। নাম্বার 7 বলছে দ্য হাউস ইজ ওল্ড, এই যে বাড়িটা আছে এটা হচ্ছে বাড়িটা পুরনো। ইট স্ট্যান্ডস নিয়ার দ্য রিভার, এটা কি করছে? নদীটার পাশে দাঁড়িয়ে আছে। তাহলে দ্য হাউস, বাড়িটা, কোনটা বাড়ি? হুজ স্ট্যান্ড নিয়ার দ্য রিভার, যেটা নদীর পাশে আছে ওটা হয় ওল্ড, মানে ওটা হয় পুরনো। তাহলে হুজ স্ট্যান্ড, যেটা হচ্ছে দাঁড়িয়ে আছে, তো এই যেটা বলতে কোনটা? হাউসটার সম্পর্কে পরিচয় দিল, তাই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। পরে 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে সি থ্যাঙ্ক দ্য ম্যান, সে মানুষটাকে ধন্যবাদ জানিয়েছিল। দ্য ম্যান হেল্প হার, মানুষটা কি করেছিল? তাকে সাহায্য করেছিল। তাহলে সি থ্যাঙ্ক দ্য ম্যান, সে মানুষটাকে ধন্যবাদ জানিয়েছিল। কোনটাকে? হু হেল্প হার, যে তাকে সাহায্য করেছিল। তাহলে হু হেল্প হার, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। 9 নম্বরটা কি হচ্ছে? 9 নম্বরটা বলছে দ্য মুভি ওয়াজ ইন্টারেস্টিং, মুভিটা খুবই ইন্টারেস্টিং, আগ্রহী ছিল। ইউ টোল্ড মি অ্যাবাউট ইট, তুমি আমাকে এটা ব্যাপারে বলেছিলে। তাহলে দ্য মুভি, ওই যে মুভিটা, হুইচ ইউ টোল্ড মি অ্যাবাউট, যেটা, যার সম্পর্কে তুমি আমাকে বলেছিলে, ওয়াজ ইন্টারেস্টিং, ছিল খুব আগ্রহী। তাহলে হুইচ ইউ টোল্ড মি অ্যাবাউট, এটা পুরোটা একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে মুভিটার ব্যাপারে বলছে। এবং 10 নম্বরে কি বলছে? আই মিট এ বয়, আমি একটা বালকের সঙ্গে দেখা করেছিলাম। হি কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস, সে 5টা ভাষা জানতো। তাহলে আই মিট এ বয়, আমি একটা বয়ের সঙ্গে, একটা বালকের সঙ্গে দেখা করেছিলাম। হু কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস, যে 5টা ভাষা জানতো হচ্ছে হু কুড, যে জানতো, তো এটা বালকটার ব্যাপারে বলছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার 3 নম্বরে সবার শেষে যে ক্লজটা আছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজটা কি? শোজ রিজন, টাইম, কন্ডিশন, পারপাস। কি কি দেখাতে পারে? কারণ বোঝালে অ্যাডভার্ব ক্লজ হয়, সময় বোঝালে হয়, কোনো শর্ত বোঝালে অ্যাডভার্ব ক্লজ হয়, পারপাস উদ্দেশ্য বোঝালে, কন্ট্রাস্ট, কোনো যদি বৈপরীত্য বা অপোজিট কিছু বোঝায় তাহলে কিন্তু অ্যাডভার্ব ক্লজ হয়। এখানে ডেফিনেশনটা কি দিয়েছে? যে অ্যান অ্যাডভার্ব ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, অ্যাডভার্ব ক্লজ হলো যেমন কয়েকটি শব্দের গুচ্ছ উইথ এ সাবজেক্ট অর এ ভার্ব, অথবা সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, অথবা ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে। দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব, যেটা অ্যাডভার্বের মতো কাজ করে। ইট মডিফাইস এ ভার্ব, এটা ভার্বের সম্পর্কে কিছু বলে দেয় বা ভার্বটাকে বিশেষিত করে। অ্যাডজেক্টিভের সম্পর্কে কিছু বলে দেয়। অর অ্যানাদার অ্যাডভার্ব, অথবা অন্য কোনো অ্যাডভার্বের সম্পর্ক এটা কিছু বলতে পারে। হোয়েন হলে টাইম বোঝাবে অ্যাডভার্বটা, যদি হয়ার হয় তাহলে প্লেস বোঝাবে, হোয়াই হলে হচ্ছে রিজন বোঝাবে, হাউ হলে ম্যানার বোঝাবে, তুলনা বা সম্পর্ক বোঝাতে পারে, শর্ত বোঝাতে পারে, ইত্যাদি হতে পারে। ইট এনশিওর কোশ্চিন লাইক হচ্ছে হোয়েন, যদি মানে হোয়েন বা কোথায় ঘটে, কখন ঘটনা ঘটে তাহলে অ্যাডভার্ব হয়। হয়ার কখন কোথায় হয় তাহলে অ্যাডভার্ব হয়। হোয়াই মানে কেন হয় তাহলে অ্যাডভার্ব হয়। হাউ মানে কেমন হলে অ্যাডভার্ব হতে পারে। আন্ডার হোয়াট কন্ডিশন, কি শর্তে, শর্ত বোঝালেও কিন্তু অ্যাডভার্ব হতে পারে। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করবো। হোয়েন আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছে যাব। তাহলে হোয়েন আই রিচ হোম, এই যে বাক্যটা আছে হোয়েন আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছে যাবো, এটা একটা অ্যাডভার্ব। কারণ এটা সময়টা বলে দিচ্ছে, কলের ব্যাপারে বলে দিচ্ছে, কখন কলটা করবে, যখন ও পৌঁছাবে। তাই পুরোটা ভার্বের সম্পর্কে বলছে, তাই এটা একটা অ্যাডভার্ব। পরে বলছে আই উইল গো আউট হোয়েন দ্য রেন স্টপ, বলছে আমি বাইরে যাব যখন বৃষ্টিটা থামবে। তাহলে ও যে যাওয়া কাজটা কখন হবে, সেটা হচ্ছে বৃষ্টিটা থামার পরে। তো এটা অ্যাডভার্বটা কি করছে? ভার্বটার সম্পর্কে বলে দিচ্ছে, তাই এটা একটা অ্যাডভার্ব। আর এটা কি হয়? এটা হচ্ছে হোয়েন আছে, হোয়েন বোঝাচ্ছে, তাই অ্যাডভার্ব ক্লজ অফ টাইম বোঝায়। 2 নম্বরটা বলছে হি র্যান, সে দৌড়েছিল। হোয়ার দ্য রোড এন্ড, যেখানে রাস্তাটা শেষ হয়। তাহলে এই যে এটা দৌড়ানোর কখন পর্যন্ত ঘটলো, এই যে যখন থেকে রাস্তাটা শেষ না হচ্ছে। তাহলে হোয়ার, এটা প্লেস বোঝাচ্ছে, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, কোনো জায়গার সম্পর্কে বোঝাচ্ছে। 3 নম্বরটা বলছে আই কেম, আমি এসেছিলাম। বিকজ ইউ কল মি, কারণ তুমি আমাকে ডেকেছিলে। তাহলে এই যে কেমটা কখন হলো? যখন ও ডাকলো। তাহলে অ্যাডভার্ব কজ অফ রিজন, এটা কারণ বোঝালো। এই যে বাক্যটা বিকজ ইউ কল মি, কারণ তুমি আমাকে ফোন করেছিলে, এটা কারণ রিজন বোঝায়। এবার করব জয়নিং, যে জয়নিংগুলো কি করে করব। যে হি কুড নট, প্রথমে আছে কি? হি কুড নট কাম, সে আসতে পারেনি। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তাহলে হি কুড নট কাম, সে আসতে পারেনি বিকজ, কারণটা কি? কারণ হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল। এটা হচ্ছে রিজন, এটা অ্যাডভার্ব ক্লজের মাধ্যমে জয়নিং হয়ে গেল। 2 নম্বরটা বলছে ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আই রিটার্ন, আমি ফিরে আসি। তাহলে ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো টিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরে আসি। তাহলে ওয়েট কাজটা, অপেক্ষা করার কাজটা কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না ও ফিরে আসছে। তো ভার্বের সম্পর্কে বলছি কিনা, তাই এই যে এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজের জয়নিং হয়ে গেল। নাম্বার 3 বলছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, তুমি ফেল হয়ে যাবে। তাহলে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ফেল, এখানে একটু এক্সট্রা লাগাতে হবে, যদি তুমি ফেল না হতে চাও
তাহলে তোমাকে কি করতে হবে, খাটতে হবে বা পরিশ্রম করতে হবে বা পড়াশোনা করতে হবে। 4 নাম্বারটা বলছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, সময় অ্যাডভার্ব ক্লজ অফ টাইম মানে সময়ের অ্যাডভার্ব ক্লজ কি করে হয়, আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করবো, আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছাবো। তাহলে কল করার কাজটা তখনই হবে যখন ও পৌঁছাবে আর কি। তাহলে এটা এরকম হয়, আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করবো, হোয়েন আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছাবো। হোয়েন আই রিচ হোম এটা ভার্বটার সম্পর্কে বলছে, কল তখনই হবে যখন ও বাড়ি পৌঁছাবে। তাই এটা হচ্ছে পুরোটা একটা অ্যাডভার্ব ক্লজ এবং জয়নিংটাও অ্যাডভার্ব ক্লজের মাধ্যমে হয়ে গেল। এবার 5 নম্বরটা কি আছে, 5 নম্বর আছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, মানে কারণে অ্যাডভার্ব ক্লজ। হি স্টেড অ্যাট হোম, সে বাড়িতে থেকেছিল। হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল। তো এটা বিকজ দিয়ে করতে পারো, হি স্টেড অ্যাট হোম, সে বাড়িতে থেকেছিল বিকজ, কারণ সে অসুস্থ ছিল। কারণ দিয়ে এটা যুক্ত হয়ে গেল। নেক্সট হচ্ছে 6 নম্বরটা অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, কোনো শর্ত বোঝাবে। ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হয়ে যাবে। ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো না। তাহলে ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। ইফ, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ফেল হয়ে যাবে বা ব্যর্থ হয়ে যাবে। তারপরে আছে 7 নম্বরে যে অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন। কনসেশন মানে হচ্ছে কোনো কিছু গ্র্যান্টেড নেওয়া বা কোনো কিছু মেনে নেওয়া হতে পারে। হি ইজ পোর, সে হয় গরিব। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। তাহলে কি বিপরীত, মানে দুটো জিনিস, পুয়ার আছে কিন্তু সে সৎ আছে আবার, তার মানে দুটো অপোজিটের মধ্যে বোঝা যাচ্ছে। পুয়ার হলে সাধারণত সৎ হবে না, এরকম মনে করা হয়। তাহলে দো হি ইজ পোর, যদিও সে গরিব, তবুও সে সৎ। তাহলে এটা দো দিয়ে করবো কারণ দুটা বিপরীত শব্দ বোঝাচ্ছে। 8 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, কোনো একটা উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্ব ক্লজ এর সাহায্যে আমরা জয়নিং করতে পারি। সি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। সি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষাটা পাস করতে চেয়েছে। কি আছে যে সি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। সি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করতে চেয়েছিল। তাহলে সি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। সো দ্যাট, এই জন্য কেন, সি মাইট পাস দ্য এক্সাম, এই জন্য যে সে পরীক্ষাতে পাস করতে পারে। তো এখানে পরে একটা ফলাফল দেখাচ্ছে, তো এই জন্য সো দ্যাটের সাহায্যে এটা একটা অ্যাডভার্ব ক্লজের মাধ্যমে জয়নিং হয়ে গেল। এবার এখানে একটা কোশ্চেন আছে যে হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। হি ওয়ান্টেড টু সাকসিড, সে সফল হতে চাইছিল। এটা নিচে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে আনসারটা, সেটা কমেন্টে জানাও।